সৌমেন স্যারের অঙ্ক ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আমরা গোলকের বড় প্রশ্নের অঙ্কগুলো করে ফেলেছি। আজ আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলো করব। তাহলে প্রথমে এমসিকিউ আছে। এমসিকিউ একের দাগের প্রশ্ন কি বলেছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে? তাহলে গোলকের ব্যাসার্ধ কত বলেছে? 2r একক। তাহলে গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 2r একক। তাহলে গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব আমরা জানি। তাহলে 4/3কে 4/3 লিখলাম, পাইয়ের জায়গায় পাইয়ের লিখলাম, আর আরের জায়গায় আমরা 2r লিখব। যেহেতু আমরা ব্যাসার্ধ 2r পেয়েছি, তাই ব্যাসার্ধের জায়গায় 2r দিয়ে তার হোল কিউব ঘন একক লিখলাম। তাহলে 4/3কে 4/3 থাকলো, পাইকে পাই থাকলো, 2-এর হোল কিউব কত হয়? 8, আর-এর হোল কিউব আর কিউব ঘন একক। তাহলে 8 এবং 4 গুণ হলে হয় 32। তাহলে 32/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এর উত্তরটা মিলেছে আমাদের। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে দুটি গোলকের আয়তনের অনুপাত ইকুয়াল টু 1:8। তাহলে 1-এর কিউব, 8 2-এর কিউব। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত পেলাম? তাহলে 1:2। তাহলে এবার ক্ষেত্রফল করতে হলে কি লিখব? তাহলে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু, তাহলে 1-এর হোল স্কোয়ার 2-এর হোল কিউব। ঠিক আছে, তাহলে এখানে ব্যাসার্ধ পেয়েছি 1, তাই তার হোল স্কোয়ার দিয়েছি। এখানে ব্যাসার্ধ পেয়েছি 2, তাই 2-এর হোল স্কোয়ার দিয়েছি। তাহলে 1-এর স্কোয়ার হবে 1, 2-এর স্কোয়ার হবে 4। তাহলে 1:4। বি এর উত্তরটা আমাদের মিলেছে। 3 নম্বর অঙ্ক কি বলেছে? 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 7 সেমি। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 3 পাই আর স্কোয়ার বর্গ একক। 3-এর জায়গায় 3 বসালাম, পাইয়ের জায়গায় পাই বসালাম, আর-এর জায়গায় 7 বসালাম। যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিলাম। 7-এর স্কোয়ার 7 7 49, 49কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 147। তাহলে 147 পাই বর্গ সেমি। তাহলে আমাদের সি এর উত্তরটা মিলেছে। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে আমাদের? পরের অঙ্ক বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু 16:9। তাহলে ক্ষেত্রফল যেহেতু, তাহলে হোল স্কোয়ার হবে। তাহলে 16 কার স্কোয়ার? 4-এর হোল স্কোয়ার। 9 কার স্কোয়ার? 3-এর হোল স্কোয়ার। তাহলে ব্যাসার্ধের অনুপাত কি পেলাম? তাহলে 4:3। তাহলে দুটি গোলকের আয়তনের অনুপাত হবে তাহলে 4-এর হোল কিউব 3-এর হোল কিউব। তাহলে 4-এর হোল কিউব 4 4-এ 16, 16 4-এ 64, 3-এর হোল কিউব 3 3-এ 9, 9 3-এ 27। তাহলে 64:27। তাহলে আমাদের এর উত্তরটা মিলেছে। তাহলে আমাদের এমসিকিউ অঙ্ক 5-এর দাগ। তাহলে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান যা হবে, 3 গুণ গোলকের আয়তনের সাংখ্যমানও তাই হবে। তাই প্রশ্নানুসারে লিখেছি গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 3 গুণ গোলকের আয়তন। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 3 গুণ 3-এর 4 পাই আর কিউব। 3 3 কেটে দিয়েছি। তাহলে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4 পাই আর কিউব।
তাহলে আর স্কোয়ার বাম দিকে ছিল বাম দিকেই আছে, আর কিউব ডান দিকে গুণ ছিল বাম দিকে এলে ভাগ হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার বাই আর কিউব ইকুয়াল টু 4π/4π। এই 4πটা বাম দিক থেকে ডান দিকে গেছে, তাই ওটা ভাগ হয়ে গেছে। তাহলে 4π আমরা যদি ভাগ করে দিই, ভাগফল কত পাবো? 1। তাহলে আর ইকুয়াল টু কত পেলাম? 1। তাহলে এটা দৈর্ঘ্যের ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1 একক। তাহলে এর উত্তরটা মিলেছে। তাহলে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা? মিথ্যা লিখি। তাহলে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। দেখি হয় কি না। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক। তাহলে গোলকের আয়তন আমরা কি জানি? 4/3πr³ ঘন একক। এবার পরিবর্তিত গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করতে বলেছে, অর্থাৎ আর এর জায়গায় আমরা লিখলাম 2r একক। তাহলে পরিবর্তিত গোলকের আয়তন সমান 4/3কে 4/3 লিখলাম, পাইকে পাই লিখলাম, আর এর জায়গায় লিখলাম 2r এর হোল কিউব। তাহলে 4/3কে 4/3 থাকলো, পাইকে পাই থাকলো, 2 এর হোল কিউব 8 হলো, আর এর হোল কিউব r³ হলো। তাহলে 8কে আমরা সামনে গুণ হিসাবে পাঠিয়ে দিই। তাহলে 8 গুণ 4/3πr³। তাহলে আমাদের কত গুণ হলো? 8 গুণ হলো। কিন্তু এখানে বলেছিল কি আয়তন দ্বিগুণ হবে, হলো না, তাই প্রশ্নের বিবৃতি মিথ্যা। ঠিক আছে, চলো পরের অঙ্ক কি বলেছে দেখি। পরের অঙ্ক বলেছে যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। তাহলে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু 4:9। তাহলে 4 কার বর্গ? 2 এর বর্গ, তাই 2 এর হোল স্কোয়ার লিখেছি। 9 3 এর বর্গ, তাই 3 এর হোল স্কোয়ার লিখেছি। তাহলে দুটি অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কি পেলাম? 2:3। তাহলে প্রশ্নের বিবৃতি আমাদের সত্য হলো। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে যাই। শূন্যস্থান পূরণ করি। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম ড্যাশ গোলক। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটি। ঠিক আছে, যেহেতু অর্ধগোলকের দুইটি তল হয়, একটা বক্রতল হয়, একটি সমতল হয়। আমাদের এখানে সমতলের সংখ্যা জানতে চেয়েছে, তাহলে একটি। ঠিক আছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ πr² বর্গ একক হবে। তাহলে আমরা দেখে নিই। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 2r একক। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 3π2r² বর্গ একক। তাহলে 2 এর বর্গ 4, আর এর বর্গ r²। 3 এবং 4 গুণ করলে কত হবে? 12। তাহলে 12πr² বর্গ একক। তাহলে শূন্যস্থানে কি বসবে? 12 বসবে, তাই বসেছে 16 দাগ। 16 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের আয়তন যা হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমানও তাই হবে। তাই লিখেছি অর্ধগোলকের আয়তন ইকুয়াল টু অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3πr³। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr²। তাহলে আরগুলোকে বাম দিকে নিই, সংখ্যা এবং পাইগুলোকে ডান দিকে পাঠাই। তাহলে r³ বাম দিকে যেমন ছিল তেমন আছে, r² ডান দিকে গুণ ছিল, বাম দিকে ভাগ হয়েছে। 3π ডান দিকে যেমন ছিল তেমন আছে, 2/3π বাম দিকে গুণ ছিল, ডান দিকে ভাগ হয়েছে। পাই কেটে দিয়েছি, r² দিয়ে r³ কাটলে পাচ্ছি কত? r। তাহলে r ইকুয়াল টু 3/2/3 ছিল, তাহলে 3 × 3/2 হবে।
তাহলে 3 এবং 3 গুণ হলে 9, 9কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল বেরোয় 4.5। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 একক। দুইয়ের দাগের অঙ্ক আমাদের কি বলেছে? দুইয়ের দাগের বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে কি লিখব? চোঙের উচ্চতা ক্যাপিটাল H ইকুয়াল টু 12 সেমি। তাহলে ব্যাস কত বলেছে? ব্যাসও একই সাংখ্যমান বলেছে, তাহলে 2r ইকুয়াল টু 12 সেমি। তাহলে ব্যাসার্ধ r ইকুয়াল টু 12/2, 2 r-এর সঙ্গে গুণ ছিল, এখানে ডান দিকে গিয়ে ভাগ হয়েছে। তার কারণ হচ্ছে ব্যাসার্ধ আনতে হবে আমাদের ব্যাসকে, তাই 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পাচ্ছি 6, অর্থাৎ 6 সেমি। তাহলে চোঙের উচ্চতা পেলাম 12 সেমি, চোঙের ব্যাসার্ধ পেলাম 6 সেমি। গোলকের, তাহলে এখানে বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল যা হবে চোঙের বক্রতলের ক্ষেত্রফলও তাই হবে। তাই প্রশ্নানুসারে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে 4πr² ইকুয়াল টু 2πrh। তাহলে r²কে কেবলমাত্র বাম দিকে রাখলাম, 2πrh ডিভাইডেড বাই 4π বাম দিক থেকে ডান দিকে ভাগ করে পাঠিয়ে দিলাম। তাহলে পাই ভাগ করে দিলাম, 2 দিয়ে 4কে ভাগ করতে ভাগফল পেয়েছি 2। তাহলে r² ইকুয়াল টু পেলাম RH/2। r এর মান আমরা জানি 6, তাই 6 লিখলাম। h এর মান 12 জানি, 12 লিখলাম বাই 2। 2 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল পাচ্ছি 6, 6কে 6 দিয়ে গুণ করলে গুণফল পাচ্ছি 36। তাহলে r² ইকুয়াল টু 36, r ইকুয়াল টু √36, r ইকুয়াল টু 6। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। পরবর্তী অঙ্ক কি আছে দেখি। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত তা লিখি। তাহলে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল R একক, গোলকের ব্যাসার্ধ সমান স্মল r একক। কারণ দুটো ভিন্ন আর নিয়েছি কেন? এখানে অর্ধগোলক এবং গোলক উভয়ের ব্যাসার্ধের অনুপাত যেহেতু নির্ণয় করতে বলেছে, দুটো আলাদা ব্যাসার্ধ না লিখলে আমরা ভুল করে ও দুটোকে ভাগ করে দিতে পারি, সেই কারণে দুটো ভিন্ন আর লিখেছি। তাহলে প্রশ্নানুসারে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি জানি? 3πr²। আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি জানি? 4πr²। তাহলে ক্যাপিটাল R² বাই স্মল r² ইকুয়াল টু 4π/3π। পাই ভাগ করে দিয়েছি, তাহলে ক্যাপিটাল R² বাই স্মল r² ইকুয়াল টু 4/3। তাহলে বাম দিকে বর্গ আছে, ডান দিকে গেলে বর্গমূল হবে, তাই করেছি দেখে নাও। তাহলে বর্গমূল করেছি ক্যাপিটাল R বাই স্মল r ইকুয়াল টু √4/3 করেছি। 4-এর বর্গমূল 2, আর 3-এর বর্গমূল করতে পারি না, তাই √3 রেখে দিয়েছি। তাহলে r/r ইকুয়াল টু 2:√3। তাহলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:√3। ঠিক আছে। 4 নম্বর অঙ্ক। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু S এবং আয়তন ইকুয়াল টু V হলে s³/v² এর মান কত তা লিখি। পাই এর মান না বসিয়ে। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 4πr² বর্গ একক। একই রকম লিখলাম গোলকের আয়তন V ইকুয়াল টু 4/3πr³।
তাহলে অতএব এস কিউব বাই ভি স্কোয়ার, তাহলে এসের মান কি পেয়েছি, 4πr² পেয়েছি, তার হোল কিউব দিলাম। ভি এর মান কত পেয়েছি, 4/3πr³, তার হোল স্কোয়ার দিলাম। তাহলে 4-এর হোল কিউব 64, পাইয়ের হোল কিউব π³, r² হোল কিউব r⁶। 4-এর হোল স্কোয়ার 16, 3-এর হোল স্কোয়ার 9, পাইয়ের হোল স্কোয়ার π², r³ হোল স্কোয়ার r⁶। তাহলে আমরা π² দিয়ে π³ ভাগ করতে একটা পাই থেকেছে, r⁶কে r⁶ দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে আমরা লিখলাম 64 পাই গুণ, এখানে 16/9 ছিল, তাহলে এখানে লিখব কি গুণ 9/16। 16 দিয়ে 64কে ভাগ করলে ভাগফল 4 পাচ্ছি, 4 9 36 পাই। তাহলে s³ বাই ভি স্কোয়ার এর মান 36 পাই হলো। তাহলে 5 নম্বর অঙ্ক কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। তাহলে লিখেছি দেখো, ধরি গোলকের ব্যাসার্ধ অর্থাৎ মূল গোলক যে যখন পরিবর্তন করিনি, তাহলে গোলকের ব্যাসার্ধ = r একক। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, এটা আমরা সকলেই জানি। তাহলে এবার গোলকের ব্যাসার্ধের পরিবর্তন করতে বলেছে, অর্থাৎ 50% বাড়াতে বলেছে। তাই লিখেছি দেখো, পরিবর্তিত গোলকের ব্যাসার্ধ = r+r এর 50%। তাহলে r+50r/100, 100 লসাগু করলাম, 100কে r দিয়ে গুণ করলে 100r প্লাস 50r, 100 এবং 50 যোগ করলে হয় 150r ডিভাইডেড বাই 100। 0 0 ভাগ করে দিয়েছি, 10 এবং 15 থাকলো, 5-এর নাম তাই 5 3 15, 5 2 10। তাহলে পেলাম কত, 3r/2 একক। তাহলে পরিবর্তিত গোলকের ব্যাসার্ধ পেলাম 3r/2 একক। তাহলে এবার পরিবর্তিত গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে পরিবর্তিত গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4π, যেমন ছিল তেমন লিখলাম, আর এর জায়গায় কেবলমাত্র লিখলাম 3r/2 তার হোল স্কোয়ার বর্গ একক। তাহলে 4 4 থাকলো, পাই থাকলো, 3-এর বর্গ 9 হলো, r-এর বর্গ r² হলো, 2-এর বর্গ 4 হলো। 4 4 আমরা ভাগ করে দিলাম, তাহলে কি লিখব, 9πr² বর্গ একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে মূল ক্ষেত্রফল ছিল 4πr², পরিবর্তিত ক্ষেত্রফল হলো 9πr²। কার সাপেক্ষে পরিবর্তন হবে, 4πr² সাপেক্ষে। শতকরা যেহেতু বলেছে তাই 100%। বোঝা গেছে? তাহলে 9πr² মাইনাস 4πr² = 5πr² ডিভাইডেড বাই 4πr²। যেহেতু মূল গোলকের বক্রতলের ক্ষেত্রফল সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য নিচে ভরে থাকলো 4πr² থাকলো। তাহলে πr² ভাগ করলাম, 4 দিয়ে 100কে ভাগ করতে ভাগফল পেলাম কত, 25। তাহলে 25 আর 5 গুণ করলাম, 125%। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গোলকের অনুশীলনীর অঙ্কগুলো শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা গোলকের প্রয়োগের অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে তোমরা অঙ্কগুলো ঠিকঠাক করে প্র্যাকটিস করবে, কেমন? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। টাটা।